আমাদের একটা টপিক বাদ আছে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা আমাদের একাডেমিকেও আছে, আবার অ্যাডমিশনে এখান থেকে প্রশ্ন হয়। নাম কি তার? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা, তো এখন এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা যেহেতু আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে আছে, আর আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, অ্যাডমিশনে কিন্তু ইন্টারমিডিয়েট সিলেবাস বেশি ফলো করে। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখান থেকে তুমি ধরেই নাও যে তুমি প্রশ্ন একটা কমন পাবা, ধরেই নাও যে একটা প্রশ্ন তুমি ট্রান্সফরমেশন থেকে কমন পাবা, কারণ বিগত পরীক্ষায় দেখা গেছে অনেক জায়গায় এখান থেকে প্রশ্ন আসছে। তার মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা কিন্তু ছোটোবেলা থেকেই পড়ে আসছি, তাই না? পড়ে আসছি না? 6, 7, 8, 9, 10, 11, 12 4-5 বছর ধরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তুমি পড়ে আসছো। তো এটা নিয়ে তো বেসিক ওইভাবে আলোচনার কিছু নাই, জাস্ট একটু ধারণা দিয়ে যাব যে অ্যাডমিশন এখান থেকে কিভাবে প্রশ্ন আসে। আচ্ছা, তার মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা যেটা জানি সাধারণত সেটা হচ্ছে যে বাক্যের অর্থটা ঠিক রেখে গঠনগত পরিবর্তন করতে হয়। কি করতে হয়? অর্থ ঠিক রাখতে হবে। পরিবর্তন কি করতে হবে? স্ট্রাকচার, মানে চেহারাটা কি পরিবর্তন করতে হবে, অর্থটা ঠিক রাখতে হবে। আচ্ছা, তাহলে পরীক্ষাতে সবচেয়ে বেশি আসছে নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে নেগেটিভ, আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ফর্মেটিভ থেকে কি নেগেটিভ। অনলি যদি বাক্যের মধ্যে থাকে তাহলে কি হবে? তাহলে অনলি থাকলে যে আমরা পড়ছি না, নান বাট হয়। দেখো তো, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, শুধুমাত্র সেই কাজটি করতে পারে। এটা একটা কি অ্যাফার্মেটিভ, করতে হবে কি নেগেটিভ। তোমাকে বাক্য প্রশ্নটা এভাবেই রাখবে, তারা দেখে 4টা অপশন দিবে। হ্যাঁ, তাহলে অনলি থাকলে আমরা জানলি নান বাট হয়। অনলি জায়গায় কি দিব? শুধু আমরা নান বাট, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। হিসাব কিন্তু শেষ, একদম সহজ। এটার অর্থ কি? শুধুমাত্র সেই কাজটি করতে পারে। আর এখানে কি নান বাট, সে ছাড়া কেউই কাজটি করতে পারে না। তার মানে কি একই কথা না? আচ্ছা, এখন অ্যাডমিশনে প্রশ্ন আসলো, এই বাট কোন পার্ট অফ স্পিচ? কে বলতে পারবে এই বাট কোন পার্ট অফ স্পিচ? অনেকবার প্রশ্ন আসছে অ্যাডমিশন বিসিএস চাকরির পরীক্ষায়। এই বাটটা কি? তুমি বলছো রিলেটিভ প্রোনাউন, তুমি বলছো কনজাংশন, আর কেউ বলবা এইটা যে প্রিপজিশন। কেউ কি কল্পনা করবে যে বাট কখনো প্রিপজিশন হয়? এইখানে হয়েছে বাট, এখানে প্রিপজিশন হয়েছে। দেখো, নান বাট, এই বাটের অর্থ হচ্ছে এখানে ছাড়া। কি ছাড়া? যেরকম আছে না উইদাউট, উইদাউট মানে কি ছাড়া না? যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আই ক্যান নট লিভ উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তার মানে কি নান বাট, কেউই ছাড়া কি, কেউই বাঁচে না তাকে ছাড়া, ওই রকম আর কি। তাহলে এখন দেখো, নান বাট মানে কি? হি ক্যান ডু দ্য ওয়ার্ক, মানে সে ছাড়া কেউই কাজটি করতে পারে না। তাইলে এই বাট মানে কিন্তু আমরা জেনারেলি যে বাট মানে কিন্তু জানি, সেটা কিন্তু হচ্ছে না। যখন বাট মানে কিন্তু হবে তখন সেটা কনজাংশন, আর এই বাটের অর্থ হচ্ছে ছাড়া, উইদাউটের মতো। এই জন্য এই বাটটা কি প্রিপজিশন, মনে থাকবে। অনলি থাকলে ব্যক্তির ক্ষেত্রে কি হয়? নান বাট। যদি বস্তু থাকে নাথিং বাট। এই যে এখন মনে পড়ছে তোমাদের। তাহলে বস্তু হলে নাথিং বাট। তার মানে আমরা একটা বাক্য লিখি যে অনলি, না, আই নিড অনলি সাম ফুড, আই নিড অনলি সাম ফুড, আমার শুধুমাত্র কিছু খাদ্যের প্রয়োজন। আচ্ছা, তাহলে অর্থটা কি হবে? এখানে আমরা যদি চেঞ্জ করি, নেগেটিভ করি, তাহলে কি আই নিড নাথিং বাট সাম ফুড। বোঝা গেল? তার মানে অনলিকে
সরায় দিয়ে আমরা নাথিং বাট দিয়ে দিলাম। কেন দিলাম? কেন এখানে ব্যক্তি নাই, কোনো বস্তুকে বোঝাচ্ছে। তার মানে কি আমার শুধু কিছু খাবারের প্রয়োজন, এখানে কি আমার খাবার ছাড়া কোনো কিছুরই প্রয়োজন নেই। তার মানে কি তোমার খাবারেরই প্রয়োজন। অর্থ ঠিক আছে, স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, বোঝা গেল? তার মানে কি অনলি যদি ব্যক্তির ক্ষেত্রে থাকে তাহলে নান বাট, আর অনলি যদি বস্তুর ক্ষেত্রে থাকে তাহলে নাথিং বাট। এখন অনলি যদি কোনো বয়স বা সংখ্যার ক্ষেত্রে থাকে তাহলে নট মোর দেন। তাহলে হি ইজ অনলি 26 ইয়ার্স ওল্ড, তার বয়স মাত্র 26 বছর। তাহলে কি হবে? হি ইজ নট মোর দেন 26 ইয়ার্স ওল্ড। তার মানে তার বয়স 26 বছরের বেশি নয়, তার মানে 26 বছর। আচ্ছা, তাহলে আমরা অনলি দিয়ে 3টা নিয়ম শিখলাম। এই অনলি দিয়ে নিয়ম কয়টি? 3টি। অনলি যদি অ্যাফার্মেটিভ থাকে, নেগেটিভ করার ক্ষেত্রে যদি ব্যক্তি থাকে তাহলে নান বাট, বস্তু থাকলে নাথিং বাট, আর সংখ্যা বা বয়স থাকলে নট মোর দেন। অবশ্যই নট কিন্তু বিভার্বের পরে দিও, আবার ওই সরাসরি সেখানে দিছো দেখবা যে বিভার্ব নেই, তা হবে না কিন্তু, কেননা নট তো একা একা বসে না, কোনো সাহায্যকারী ভার্বের পরেই নট বসে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এখানে তোমার লিখতে তো হবে না, অপশনে দেয়া থাকবে, তো চিন্তা করার কিছু নাই, অপশন দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, যদি এভরিবডি থাকে, এভরিবডি অর্থাৎ এভরি প্লাস যে কোনো কিছু, এভরিবডি, এভরি ম্যান, এভরি ওয়ান, এভরি পারসন, হ্যাঁ, এভরি গার্ল, এভরি বয়, যা থাকুক, এভরি প্লাস নাউন যাই থাকুক না কেন, তাহলে কি হবে? আমরা আগে বাক্যটা লিখি। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, মানে সকলেই সুখী হতে চায়। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, সকলেই সুখী হতে চায়। তার মানে এই বাক্যকে যদি তোমাকে বলা হয় যে এটা নেগেটিভ করো, তাহলে কি করতে হবে আমাদের? দেয়ার ইজ নো দিয়ে শুরু করতে হবে। তার মানে এভরি থাকলে কি হবে? দেয়ার ইজ নো, তারপরে এভরির পরে নাউন। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি এভরি থাকলে কি দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, এই যে বডি, দেয়ার ইজ নো বডি বাট ওয়ান্টস টু বি হ্যাপি। আচ্ছা, তার মানে আমরা চেঞ্জ করলাম কি দেয়ার ইজ নো, তারপরে যেটা ছিল ওইটা, তারপরে আমরা শুধু বাটটা বাড়তি যুক্ত করলাম। মনে থাকবে? বোঝো নাই কে? হ্যাঁ, বাটটা আমাদের বাড়তি বসাতে হবে। না, এটা দিলাম, সমস্যা নাই। আমি রুলসের বাইরে কথা বলতে চাই, যে তোমাদের আগে বুঝাইতে চাই। রুলস তো আমি লিখে দিলে মুখস্থটা বইপত্রেও আছে। তার মানে ওই একই অর্থ। এই বাট মানে তো সারা, যে এমন দেয়ার ইজ নো বডি, এমন কেউ নেই মানে সুখী হতে চায় না, তার মানে সবাই সুখী হতে চায়। বোঝা গেল? তারপরে দেখি আমরা যদি বাক্যের মধ্যে টু টু থাকে তাহলে কি হবে? যেরকম হি লুকস টু উইক টু ওয়াক, মানে সে কি, হি লুকস, তাকে দেখতে কি লাগতেছে, কেমন কি, খুবই দুর্বল হাঁটতে, মানে কি হাঁটতে সে খুবই দুর্বল দেখাচ্ছে। তার মানে এটাকে কি করব আমরা? ইন্টারোগেটিভ, সরি নেগেটিভ করব। তাহলে এগুলো তোমরা সবই পড়েছো। হি লুকস, টু এর পরিবর্তে আমরা দেব সো, তারপরে এখানে দেব কি উইক, তারপরে ওই টু এর পরবর্তীতে দেবো আমরা দ্যাট, তারপরে কি আবার হি ক্যান নট ওয়াক। ক্যান নট না দিলে অর্থটা হবে না। তার মানে কি হি লুকস সো উইক, সে দেখতে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। তার মানে কি সে হাঁটতে দুর্বল। বোঝা গেল? তাহলে চেঞ্জ কি হলো? টু এর পরিবর্তে দিলাম সো, তারপরে আমরা এই টু এর পরিবর্তে দিলাম দ্যাট,
পরবর্তী এই সাবজেক্ট নিয়ে আসলাম, ক্যান নট দিলাম, যদি পাস্ট টেন্স থাকতো তাহলে কুড নট দিতাম। বোঝা গেল? আবার এই একই, এটা সিম্পল সেন্টেন্স, এটা আবার কমপ্লেক্স। তোমাকে এটা দিয়ে বললো কমপ্লেক্স করো, একই কথা। এভরিবডি লাইকস মি, সবাই আমাকে পছন্দ করে। এটা এখন করবা ইন্টারোগেটিভ। নেগেটিভ আমরা দেয়ার ইজ নো দেই, কিন্তু এবার করবা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হবে আমাদের? হু ডাজ নট, হু ডাজ নট লাইক মি। তার মানে এই অর্থটা কি হলো, যে সবাই আমাকে পছন্দ করে। এখন প্রশ্ন করা হলো, কে আমাকে পছন্দ করে না? তার মানে কি সবাই পছন্দ করে? তুমি বলো না, এই এমন কেউ আছে যে আমাকে পছন্দ করে না? তার মানে তো সবাই আমাকে পছন্দ করে। তুমি কিন্তু একটা প্রশ্ন ছুড়ে দিলে তাকে, এমন কেউ আছে এই ফরিদপুরে যে আমাকে পছন্দ করে না? তার মানে প্রশ্ন করলো না, এমন কেউ কি আছে যে আমাকে পছন্দ করে না? তার মানে দেখো কি সুন্দর করে অর্থটা ঠিক রেখে আবার কি প্রশ্নবোধক করা হয়ে গেল, যে এভরিবডি লাইকস মি, সবাই আমাকে পছন্দ করা। এখানে সে কি হচ্ছে, হু ডাজ নট লাইক মি, কে আমাকে পছন্দ করে না। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু আমরা এভরিবডি দিয়ে দুইটা নিয়ম। এভরিবডি থেকে যদি আমরা নেগেটিভ করি তাহলে দেয়ার ইজ নো হবে, আর যদি ইন্টারোগেটিভ করি তাহলে হু ডাজ নট দিয়ে হবে। বোঝা গেল? নিয়মগুলো লিখে নিও, মানে এখানে অনেক নিয়ম আছে, আমাদের অ্যাডমিশনে যেগুলো আসছে আমরা শুধু সেইগুলো আলোচনা করছি। এখন সাধারণ যদি কোনো বাক্য আসে তাহলে কিন্তু সেটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। সাধারণ যে বাক্য, যেরকম আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, এই বাক্যটাকে তুমি ইন্টারোগেটিভ করো, তো ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে কি হবে? ডোন্ট আই লাইক ইউ, মানে কি আমি কি তোমাকে পছন্দ করি না? ধরো তোমার গার্লফ্রেন্ডের সঙ্গেই ধরো ঝগড়া হয়েছে, হয় না এরকম? ধরো, আমি ধরার কথা বলছি না, তোমাদের যে নাই এটা তো আমি জানি, তোমাদের যে সেটার যোগ্যতা এখনো হয় না এটা জানি। হ্যাঁ, এখন ধরো তোমার গার্লফ্রেন্ড তোমার সঙ্গে রাগ করছে, সে বারবার বলে তুমি আমাকে পছন্দ করো না, তুমি আমাকে ভালোবাসো না। এখন তুমি বললা কি, আমি কি তোমাকে পছন্দ করি না? এই যে বোঝা গেল যে আমি কি তোমাকে পছন্দ করি না। তার মানে দেখো তুমি সুন্দর করে কি করলা, ইন্টারোগেটিভ করে দিলা। বাক্যটা ছিল কি? অ্যাসার্টিভ। তাকে করা লাগবে কি? ইন্টারোগেটিভ। তার মানে সাধারণ কোনো বাক্যকে যদি তুমি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে চাও, অবশ্যই একই সঙ্গে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। জিনিসটা মাথায় রাখবা, নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, মানে কি না বোধকও করতে হবে, আবার কি প্রশ্নবোধকও করতে হবে। এখন যদি তুমি না বোধক না করো তাহলে দেখো অর্থটা কেমন হয়ে যায়, যে ডু আই লাইক ইউ, আমি কি তোমাকে পছন্দ করি, মানে তুমি তাকে প্রশ্ন করলা, তোমার গার্লফ্রেন্ডকে তুমি প্রশ্ন করছো, এই আমি কি তোমাকে আসলে পছন্দ করি। কিন্তু যখন তুমি এই আমি কি তোমাকে পছন্দ করি না, তার মানে আসলে তুমি পছন্দ করো, তাকে বিশ্বাস করার জন্য বারবার কথাটা বলছো। বোঝা গেল? ওকে, এখন দেখবো হচ্ছে আমরা এক্সক্লেমেটরি। এটাও পরীক্ষাতে আসছে, দুই একবার দেখলাম আমরা, যে ইট ইজ এ ভেরি নাইস সিনারি, এটা খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য। এই বাক্যটা দেখে কি মনে হচ্ছে, এটা কোন বাক্য? অ্যাসার্টিভ না? আমরা করব কি? এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে বলতে পারবো কেউ? আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট। আচ্ছা, তো এখন এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? এ আছে, এ থাকলে ওয়ার্ড দিতে হয়। হ্যাঁ, ওয়ার্ড, তারপরে কি? ওয়ার্ড এ নাইস সিনারি, হোয়াট এ নাইস সিনারি ইট ইজ। এই যে হয়ে গেল। তার মানে এটাও যদি আসে এখানে যেতে পারবো আমরা, আবার এটাই আসলে এখানে যেতে পারবো। অর্থাৎ আমি যে তোমাদেরকে ট্রান্সফরমেশনটা শেষ করে দিচ্ছি, আমার মাথায় আছে যে তোমরা ইন্টারমিডিয়েটটা পড়ে আসছো, এই জন্য কিন্তু আমি অনেক কিছুই ধরছি না। এখন যদি তোমরা না পড়ে আসো সেই দায়ভার তো আমার নেই।